আমরা যারা পড়াশোনা করছি অনেক কষ্টে পড়াশোনা করছি। এক বাংলাদেশে দারিদ্র সীমার নিচে লোকজনের সংখ্যা অনেক বেশি ছিল, এখনো প্রায় 4 কোটির মতো আছে। বাংলাদেশের অন্তত 80% মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করত। আমার জীবনেও এমন 2-4টা দুর্ভিক্ষ দেখার সুযোগ হয়েছে যখন গ্রামের মানুষ এই যে কচু শাক আর পেস্তা এটা সেটা তুলে কিংবা আটার ঝুরি খেয়ে জীবনযাপন করছে। গ্রামের ম্যাক্সিমাম মাদ্রাসাগুলোতে 90-এর দশকের কথা সরকারি গম দিত, এই গম দিয়া ঝুরিয়ে রুটি বানাইতো, সরকারি ডাউল দিত, আর সৌদি আরব থেকে দুম্বার গোশত আসতো। খাবার ছিল মাত্র 2 বেলা। আমি বাসা থেকে গিয়ে পড়াশোনা করতাম, তারপরে বাসা থেকে মাদ্রাসা অন্তত 2 কিলোমিটার। বাসা থেকে আমি একটু খাবার নিয়ে যাইতাম দুপুরে খাওয়ার জন্য। আমার সাথীরা বোর্ডিংয়ে খাইতো, তো কাউকে যদি আমি আমার খাবারের সঙ্গে শরিক করতাম এত খুশি হইতো। খুশি হয়ে, আমি তো ছোট মানুষ, বোর্ডিংয়ের সাথে আমার ততটা ম্যাচিং হয় না, আমার বাটিটা নিয়া খুব সুন্দর করে ধুইয়া একেবারে মাদ্রাসার মাঠে রোদ দিয়া শুকাইয়া আমি যেখানে বসে ওখানে রেখে দিত। এর মানে বোর্ডিংয়ের 2 বেলা খাবার এই ছাত্রদের জন্য কষ্ট করছিল। এই যুগটা এখনো শেষ হয়ে যায় নাই। আমি 4 বছর আগে হয়তোবা জেলে যাওয়ার আগে নেত্রকোনা এক মাহফিলে গেছি। মাহফিল শেষ করে মাদ্রাসার রুমে ঢুকছি, 3 সেট মাদ্রাসা, আমারে খাওয়া দাওয়া করাবে ওনারা। তো ঢুকে দেখি বাচ্চা ছেলেরা চাটাইয়ের উপর শুয়ে আছে, তাদের কারো দেহ অর্ধেকটা চাটাইতে অর্ধেকটা মাটির উপরে। আমি ভাবলাম এই মাদ্রাসা থেকে হাদিয়া নেওয়া তো দূরের কথা, উল্টো দিয়ে যাওয়া দরকার। এখন মাশাআল্লাহ বাংলাদেশের মানুষের মালি তারাক্কি হয়েছে, অর্থনৈতিক অবস্থা ভালো হয়েছে, গর্বত কিছুটা দূর হয়েছে, এবং নানা পরিবারের লোকজন, অনেকটা মধ্যবিত্ত উচ্চবিত্তের সন্তানেরও মাদ্রাসায় ভর্তি হইতেছে। কিছুটা পরিবর্তন হয়েছে বটে, আমাদের সময় এতটা পরিবর্তন ছিল না। কিছুদিন পরে আমি ওই মাদ্রাসায়, আসাদজা ইকরাম বললেন যে এত দূর থেকে আসে, প্রতিদিন আসা কষ্ট হয়, মাদ্রাসায় বোর্ডিংয়ে দিয়ে দেন। মাদ্রাসার পাশে আমার এক আত্মীয়, দূর সম্পর্কের আত্মীয়, দাদারে বলল তার খাবারের কষ্ট হবে না, এই 3 বেলা আমার বাসায় খাবে। সে তো বলছে খাবারের কষ্ট হবে না, সে তার মতো করে ভালো ভালো খাবারই খাইতো, কিন্তু আমি একবার খাইলে 3 বার আমার মুখ আর গলা জ্বলতে থাকত। বাধ্য হইয়া বোর্ডিং এবং লজিং 2টা মিলাইয়া খাবার দাবার শুরু করলাম। কিন্তু মাদ্রাসার যে অবকাঠামো, হোগলার মধ্যে শোয়া এবং সকালবেলায় নিজে অনেকটা সাদা পাউডার মাখলে যেমন সাদা হয়, আসো সামনে আসো, তোমরা দুজনই সামনে আসো। আমি আমার এলাকায় গেলে প্রায় এই ঘটনা আমি শোনাই। ওই মাদ্রাসা এখন 4 তলা বিল্ডিং। আমি যখন পড়ছি হোগলার উপরে থাকতাম, আর সকালবেলায় ওই যে বাচ্চারা গড়াগড়ি করে, তো রাতে গড়াগড়ি করে হোগলা থেকে বের হয়ে মাটির উপরে চলে যেতাম। সকালে দেখতাম পুরো শরীর সাদা হয়ে গেছে, বাচ্চারা শুইলে যেমন হয়। তোমাদের আসাদজা ইকরামও কষ্ট স্বীকার করে এই পর্যন্ত এসছে, তোমাদের পেছনে মেহনত করতেছে।
আমাদের আকাবির আসলাফদের জীবনী, তাদের জীবনে কষ্ট মুশাক্কাত বরদাস্তের এমন ঘটনা আছে, এখন শুনলে কলিজা ফেটে যাওয়ার উপক্রম হয়। মূল কথা, যদি তোমরা প্রতিষ্ঠানে দ্বীনি ইলম অর্জনে লেগে থাকো, কেউ বঞ্চিত হবে না, কেউ বঞ্চিত হবে না। এই জন্য আকাবির আসলাফরা ছাত্রদের বৎসরের শুরুতে যখন নসিহত করতেন, নানান বিষয় নিয়ে নসিহত করতেন, আমার জেহেনে এই নসিহতগুলো যেই তরতিবে আছে সেটা হচ্ছে 10টা জিনিস যদি আমরা আপন করে নিতে পারি, আমরা কেউ ইলমে দ্বীন থেকে বঞ্চিত হব না। আমি মুফতি আমিন রাহিমাহুল্লাহর খাদেম কেমনে হইলাম? আসলে আমার দাদা বড় পণ্ডিত মানুষ ছিলেন। লালবাগে ভর্তি হওয়ার পরে হুজুর আমারে নিয়ে আমার এলাকার একটা প্রোগ্রামে গেলেন। কেমনে? আমার এলাকার মাদ্রাসার মোহতামিম সাহেব আসলেন, আমিন সাহেবকে দাওয়াত দিবেন। আমি সহ গেলাম, দাওয়াত দিল, হুজুর প্রোগ্রাম রাখলেন। সেই প্রোগ্রামে হুজুর গেলেন। যাওয়ার পরে আমার দাদা মুফতি আমিন রাহিমাহুল্লাহর হাত ধরে কান্না শুরু করে দিলেন। একেবারে বাকায়দা কান্না শুরু করে দিলেন। এখন তো হুজুর অনেক ই করতেছে যে কান্নাকাটি করেন না, কি হয়েছে, আমরা আসি। পরে হুজুর বলেন, ঠিক আছে, আপনার সোহবতে আমি তারা দিয়ে দিলাম। এরপর থেকে নানান সময় হুজুর আমার খোঁজ খবর নিতেন। যখন ছাত্রাবাস থেকে কাফিয়া পড়ে আমি এই বিল্ডিং এ সরেজমিতে চলে আসছি, এখন আরো কাছাকাছি আসছি, হুজুর আরো আমারে কি করতেন, কাছাকাছি রাখার চেষ্টা করতেন। এরপর আস্তে আস্তে খাদেম হই। আমি লালবাগ থেকে দাওরা ফারেক যে বছর হই, মাওলানা মহিউদ্দিন খান সাহেব রহিমাহুল্লাহ, তখন রাবেতা, সৌদি আরবে একটা সংগঠন আছে রাবেতা, এই রাবেতার সদস্য ছিলেন। আর ওনার ছেলে আহমদ ভাই আমার খুব ঘনিষ্ঠ পরিচিত মানুষ। আহমদ ভাই বললাম, আমি উম্মুল কোরআতে পড়াশোনা করব মক্কাতুল মুকাররমায়, আপনি ব্যবস্থা করে দেন। তিনি বলেন, ঠিক আছে, ব্যবস্থা করে দিতেছি। একেবারে খান সাহেব হুজুরকে দিয়ে সুপারিশ টুপারিশ করে আমার কাগজপত্র রেডি করে সব দিল। আমি পাসপোর্ট করলাম, আমি ফারেক হয়েছে, রোজার পরে কই চলে যাব, উম্মুল কোরআতে চলে যাব। লালবাগ মাদ্রাসার আব্দুর রব মদিনা হুজুর রাহিমাহুল্লাহর সঙ্গে ছাত্রাবাসা থাকতে আমার তালিমি মুরব্বী হিসেবে হুজুর আমার খুব মহব্বত করতেন। আমি যখন বললাম যে আমি তো চলে যেতেছি হুজুর, আমি করব, উম্মুল কোরআতে পড়াশোনা করব, এমন ধমক দিলেন আর রাগ হইলেন, যাও আগে গিয়ে আমিন সাহেবকে জিজ্ঞেস করব। হুজুর এই ধমক দিয়ে দিচ্ছে, আমি আসছি আমিন সাহেবের কাছে, আমি তো কাগজপত্র তৈরি করছি, আমি কি করব? তো হুজুর আসলে খুব বেশি কথা বলতেন না, এতটুকু বলেন, তুমি লালবাগেই থাকো। তখনও আত্মীয়তার সম্পর্ক হয়নি, লালবাগেই থাকো, আগামীতে এখানে এফতা ভর্তি হয়ে যাও। আমার এরাদা হলো এফতাটা যেন আরো সুন্দর হয়, থাকো এখানে। তোমরা মনে করতে পারো আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, ওস্তাদের কথা শুনে মোটেও আমি ক্ষতিগ্রস্ত হইনি। তালিমি মুরব্বী লাগবেই তোমাদের। এখন বলো যে হুজুর সাগত সাহেব, হুজুর আপনি আমার তালিমি মুরব্বী। বাংলাদেশে অনেক জায়গায় গেলে এইভাবে ছেলেরা ধরে, হুজুর আপনি আমার তালিমি মুরব্বী হন। বেটা তালিমি মুরব্বী আমি হইলে আমার সঙ্গে দেখাই তো তোর হবে না কোনোদিন। তালিমি মুরব্বী নিজ প্রতিষ্ঠানের, বোঝার চেষ্টা করো। অর্থাৎ মাঝে মধ্যে যার সান্নিধ্যে গিয়ে পরামর্শ নিয়ে আসতে পারো এমন একজনকে। আর এটা তালিমি মুরব্বী একজনই হইতে হবে এমন না, পরিবর্তনও করতে পারো। একটা সময় মনে হয়েছে যে না, এই হুজুরের চাইতে ওই হুজুরের সাথে সম্পর্কটা আমার জন্য ফায়দামন্দ হতে পারে। এটা তো একটা সময় ছিল।
যে একটা ছাত্রের একটা বিষয়ে ত্রুটি আছে, তো এই ওস্তাদ এটা মেরামত করতেন না, আরেক ওস্তাদ দিয়ে বলতেন যে আপনি এটা মেরামত করে দেন। কোনো কমি আছে, হাতের লেখা অসুন্দর, তো আরেক ওস্তাদের হাওয়ালা করতেন যে হুজুর আপনি একটু কি করেন, হাতের লেখাটা ঠিকঠাক করে দেন। নাও সরফে কমতি আছে, আরেক ওস্তাদের হাওয়ালা করতেন যিনি নাও সরফ ভালো জানেন, আপনি একটু কি করে দেন, ঠিকঠাক করে দেন। তোমাদের বলি দেখো, তালিমি মুরব্বি লাগবে, তালিমি মুরব্বি লাগবে। তালিমি মুরব্বি হলে তোমার জীবনে যত কঠিন সময় আসুক না কেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। মনে থাকবে মাশাআল্লাহ।